আজকে 19শে অগস্ট 2025 মঙ্গলবার। আজকে আমরা বেনারস থেকে বেরিয়ে যাচ্ছি মানে আজকে বেনারস থেকে আমরা যাব চুনার এবং বিন্ধ্যাচল। এই বিন্ধ্যাচল দেখে নিয়ে তারপরে আমরা সেখান থেকে ট্রেন ধরে সরাসরি ফিরে যাব বেনারসের হোটেলে। আমরা চেক আউট করে নিয়েছি, এখন আমরা চুনারে যাচ্ছি। তবে তার আগে আজকে মঙ্গলবার বুবু এখানে বেনারসের সংকটমোচন মন্দিরে দর্শন করবে, তো সেই সংকটমোচন মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:33। মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়, সেই কারণে একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছি। 12টা ঠিক না, 12:30টার মধ্যেই বন্ধ হয়। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, মানে গেটের ভেতরেই ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না। কাজেই সংকটমোচন মন্দিরের ভেতরকার দৃশ্য আমি আপনাদের দেখাতে পারবো না। তবে সংকটমোচন মন্দির এখানকার খুব জাগ্রত একটি মন্দির এবং বহুল পরিচিত একটি মন্দির। এখানকার বহু মানুষ এই মন্দিরে যান এবং পুজো দেন। তো আজকে স্বাভাবিকভাবেই হয়তো একটু ভিড় হবে। আর যারা আমাদের এবারের বেনারস ভ্রমণের ভিডিওগুলি দেখছেন তারা তো জানেন যে এর আগের পর্বগুলিতে আমরা সুগম দর্শন এবং রুদ্রাভিষেক কিভাবে করবেন, অনলাইনে তার বুকিং কিভাবে করবেন, কি কি নিয়ম আছে ইত্যাদি সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি। কাজেই আপনাদের কাছে অনুরোধ রইল একটু আগের পর্বের ভিডিওগুলি দেখবেন। আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা সেইটি দেখলে আপনাদের পক্ষে রুদ্রাভিষেকের বুকিং করা অনেক সহজ হবে। বেনারসে যদি আপনারা 3-4 দিনের প্রোগ্রাম করেন তাহলে বেনারস থেকে একদিন আপনারা সাইট সিইং হিসাবে এখানে দুর্গামাতা মন্দির রয়েছে, তুলসী মন্দির, সংকটমোচন মন্দির, তারপরে সারনাথ করতে পারেন। এই যে টোটাল ট্রিপটি, এই ট্রিপটি করতে একদিন লাগবে এবং চুনার এবং বিন্ধ্যাচলের জন্য একদিন লাগবে। তো প্রথম যে ট্রিপটি বললাম অর্থাৎ সারনাথ, সেই ট্রিপটি আমি এর আগে করেছি, সেই কারণে এবার আর গেলাম না। তার ভিডিও রয়েছে চ্যানেলে, আমি লিঙ্কও দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন। আজকে এই যে চুনার এবং বিন্ধ্যাচল যাচ্ছি তার জন্য গাড়ি নিচ্ছে 3000 টাকা। আপনারা বেনারস থেকে সহজেই গাড়ি পেয়ে যাবেন, হোটেলে বলবেন বা এখানে অনেক এজেন্সি রয়েছে, ক্যাব এজেন্সি, যারা আপনাদের গাড়ি প্রোভাইড করবে। মোটামুটি এই রকমই রেট চলে, তবে সিজন টাইমে একটু রেটটা বেশি হয়। এই যে দেখুন, এটি হলো দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে মন্দিরটি দেখছেন এটি হলো তুলসী মানস মন্দির। এই তুলসী মানস মন্দিরের দেয়ালে পুরো রামচরিত মানস সেটি লেখা রয়েছে। মন্দিরের ভেতরের পরিবেশটিও খুব সুন্দর। আমার আগের ভিডিওতে এগুলি সব দেখানো রয়েছে, আপনারা দেখবেন। আমরা সংকটমোচন মন্দিরে এসে সংকটমোচন হনুমানজিকে দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হলো, সেরকম ভিড় ছিল না। আর আপনারা এই পথ দিয়ে ভেতরে ঢুকবেন, বাইরে জুতো খোলার প্রয়োজন নেই, ভেতরে জুতো রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে জুতো রেখে তারপরে আপনারা সংকটমোচনজির প্রসাদ হচ্ছে এই যে পেড়া বা লাড্ডু, এবং ভেতরে পেড়া এবং লাড্ডুর দোকান আছে এবং সেটি খুব বিখ্যাত দোকান। মানে এই বেনারসের অত্যন্ত উৎকৃষ্ট মানের পেড়া ওইখানে পাওয়া যায়। তার সেইখানে আপনারা আগে কাউন্টার থেকে টোকেন নেবেন যে কত টাকা মূল্যের আপনারা প্যাড়া কিনবেন, তার টোকেন নেবেন। টোকেন নিয়ে প্যাড়া সংগ্রহ করে পাশেই ফুলের দোকান আছে, সেখান থেকে ফুল নিয়ে আপনারা মন্দিরে গিয়ে পুজো দেবেন। আর বুবু খুব ভালোভাবে পুজো দিয়েছে, বলো তোমার অভিজ্ঞতা। খুবই ভালোভাবে পুজো দিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে সবাই তুলসীর মালা নিয়ে যাচ্ছিল বজরংবলীকে চড়ানোর জন্য। তো আমি বললাম যে না, আমি একটু তুলসী নেবো না, আমি একটু হাটকে নিই। নীলকণ্ঠ, গোলাপ, তুলসী সব একসঙ্গে মিক্স করে একটা মালা ছিল। তো সবার আগে আমি লাইনে যখন দাঁড়িয়েছিলাম দেখছি সবার মালাগুলো একসঙ্গে নিয়ে এক জায়গায় গিয়ে রেখে দিচ্ছে। তো আমার একটু মনটা খারাপই হলো, মানে বজরংবলীকে একটুখানি স্পর্শও করছে না। তো আমি দাঁড়িয়ে আছি ওই মালাটা নিয়ে, তা পণ্ডিতজি এসে আমার হাত থেকে মালাটা নিয়ে বজরংবলীর গায়ে চড়িয়ে দিল। মানে আমার কাছে এর থেকে বড় কিছু আর হতে পারে না। মানে সত্যিই আমি আপ্লুত।
যাই হোক, বুবুর মনস্কামনা পূর্ণ হোক এবং আপনাদের সকলেরও যাতে এই সংকটমোচনজির কাছে এসে মনস্কামনা পূর্ণ হয় সেই কামনাই করব। আপনারা সকলে ভালো থাকবেন এবং সংকটমোচনজি বেনারসে আসলে অবশ্যই দর্শন করবেন। একদম। সংকটমোচন মন্দিরের পাশেই বেশ কয়েকটি খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, তো আমরা সেখানে এসেই আমাদের প্রাতরাশ সারি। এই যে আমরা নিয়েছি এখানে মশলা ধোসা, মোটামুটি দেখতে ধোসা, একটু চিমসে রয়েছে, জানি না কেমন হবে। মোটামুটি বেনারসে আসলে তো লস্যি খাবো না সেটা হয় না। বেনারসে আপনাদের অনেকগুলি লস্যির দোকান আগে দেখিয়েছি, কিন্তু এবারে আপনাদের দেখাচ্ছি যে দোকানটি, সেই দোকানটির নাম হলো পেহেলবান লস্যি সেন্টার। এই পেহেলবান লস্যি হচ্ছে বেনারসের সবথেকে পুরনো লস্যির দোকান। এখানে কিন্তু এই যে রবিদাস চৌরাহা রয়েছে, এই রবিদাস চৌরাহার ঠিক সামনেই আরেকটি পেহেলবান লস্যির দোকান রয়েছে, কিন্তু সেই দোকানটি কিন্তু ডুপ্লিকেট, মানে সেই দোকানটি অনেক পরে হয়েছে। আসল যে পেহেলবান লস্যির দোকানটা, এই যে এই লস্যি দিল ওপরে মালাই টালাই দিয়ে, দারুণ। তো হ্যাঁ দিখাएंगे। তো এই যে লস্যির দোকানটা, এই লস্যির দোকানটা আগে ছিল অন্যদিকে, সেখান থেকে সেটা সেই জায়গাটি ভাঙা হয়েছে। তার ফলে এখানে একটি ছোট্ট গলির মধ্যে একটি বিল্ডিংয়ের নিচে এখন এই পেহেলবান লস্যির মূল যে দোকানটি, সেই দোকানটি রয়েছে। এই যে সামনে এই জায়গাটি হলো রবিদাস গেট, আর এই রবিদাস গেটের থেকে একটু এগিয়ে এসে এইখানে পেহেলবান লস্যি ভান্ডার। আপনারা এখানে এসে পেহেলবান লস্যি ট্রাই করতে পারেন। আমি খেয়ে দেখি কীরকম, একটু ধরো। এই দেখুন লস্যিটা দেখাও, এই দেখুন ওপরে কীরকম রাবড়ি দেওয়া, দেখুন ঘন রাবড়ি দেওয়া ওপরে, আর এই যে তার নিচে এই যে লস্যি। পূর্ব খেতে এদিক থেকে দোকানের ভেতরটায় এলাম। দোকান দেখে কিন্তু আপনার পছন্দ হবে না, কিন্তু লস্যি খেতে দুর্দান্ত, সত্যিই দুর্দান্ত খেতে। ও এই দেখুন পুরো রাবড়ির চাকটি, ঘন রাবড়ির চাক কীরকম উঠে এসছে। আমরা এই যে লস্যি খেলাম, এর দাম নিল 60 টাকা। দারুণ খেলাম লস্যি। এই রবিদাস গেট থেকে একটু এগিয়েই রামনগর ফোর্টে যাওয়া যায়, সেইখানে লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি রয়েছে। এই জায়গাগুলিও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন, মানে একদিনের ট্রিপে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘোরা যায়। আর এই রামনগর ফোর্টের ঠিক পাশেই আরেকটি বিখ্যাত লস্যির দোকান আছে, খুব সম্ভবত লক্ষ্মী লস্যি ভান্ডার এরকম কিছু একটা নাম হবে, আমার নামটা ঠিক মনে নেই, কিন্তু একদম ফোর্টের পাশেই ঠিক ব্রিজে ওঠার মুখে লস্যির দোকানটি। এবং আপনারা সেখানেও কিন্তু খেয়ে দেখতে পারেন, সেখানকার লস্যিও অসাধারণ। বেনারসে মোটামুটি 2-3 জায়গায়, অনেক জায়গায় লস্যি পাওয়া যায়, কিন্তু 2-3 জায়গার লস্যি একদম লাজবাব। এখন আমরা এসে পৌঁছেছি চুনার দুর্গের সামনে। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় এই চুনার দুর্গ ভারতের অন্যতম প্রাচীন দুর্গগুলির মধ্যে একটি। এই দুর্গের একটি কিংবদন্তি রয়েছে, একটি পৌরাণিক ইতিহাস রয়েছে এবং একটি ঐতিহাসিক পটভূমিকা রয়েছে। এই
এই দুর্গের যে পৌরাণিক কাহিনীটি রয়েছে সেই অনুসারে বলা হয় যে বামন অবতার রূপে ভগবান বিষ্ণু একবার সর্বদাতা মহারাজা বলির কাছে এসেছিলেন। এই বলি প্রচুর দান করতেন এবং তাই নিয়ে বলির খুব গর্ব ছিল। তা বিষ্ণু বামন অবতার রূপে সেই বলির কাছে এসে 3টি পা রাখার জন্য যতটুকু ভূমির প্রয়োজন ততটুকু ভূমি বলিকে দান করতে বলেন। বলি তাতে রাজি হন এবং শোনা যায় যে ভগবান বিষ্ণু তার প্রথম পা এই চুনার দুর্গের উপর রেখেছিলেন এবং এই চুনার দুর্গকে ওপর থেকে দেখলে দেখা যায় এটি একটি চরণ চিহ্নের মতন, পায়ের অংশটি সম্পূর্ণ স্পষ্ট এবং দুর্গের আকৃতিও ঠিক সেই রকম। এই জন্য এই চুনারের নাম আগে ছিল চরণাদ্রি। এই চরণাদ্রি থেকে পরবর্তীকালে চূড়ান নামটি এসেছে মনে করা হয়। এছাড়াও এখানে আরেকটি কিংবদন্তি রয়েছে, সেটি হলো যে মহারাজা বিক্রমাদিত্য তার দাদা ছিলেন ভর্থরি। সেই ভর্থরি এইখানে সংসারের মায়া ত্যাগ করে তিনি অবস্থান করতেন এই পার্বত্য অঞ্চলে। এই যে পার্বত্য অঞ্চলটি এটি বিন্ধ্য পর্বতের একটি বিচ্ছিন্ন অংশ এবং কৈমুর পাহাড়ের অংশবিশেষ বলে মনে করা হয়। ভর্থরি তিনি এসে এখানে সমাধিস্থ হন এবং এখানে তিনি সাধনা করেন। মহারাজা বিক্রমাদিত্য তিনি নিজেও তার দাদার প্রতি আনুগত্য হিসাবে তিনি এই পর্বতে এসেছিলেন এবং তার দাদার সাথে সাক্ষাৎ করেছিলেন। এইখানে সেই ভর্থরির সমাধিস্থ মন্দির আছে, বলা হয় সেটি জীবন্ত সমাধিস্থ মন্দির এবং ভর্থরি তিনি মারা যাননি, তিনি জীবন্ত রূপে এই পাহাড়ের বিভিন্ন অংশে এখনও বিরাজমান। এইখানে তার জীবন্ত সমাধি মন্দির রয়েছে, অর্থাৎ ভর্থরি সমাধি মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি সনবা মণ্ডপের সামনে। এই যে চুনার ফোর্ট, এই ফোর্টের মধ্যে এটাই কিন্তু একমাত্র এখন দেখার যোগ্য, সব দিকে কাজ হচ্ছে। এই মণ্ডপটা তৈরি করেছিলেন নেপালের রাজা সেনদেব বলে একজন ব্যক্তি, যার কন্যা এই পেছনে যে গঙ্গা সেখানে স্নান করতে আসতেন। সনবা তার নাম। সেনদেব তার মেয়েকে ডেডিকেট করে এই মণ্ডপটা তৈরি করেছিলেন, তাই জন্য এই মণ্ডপটার নাম দিয়েছে সনবা মণ্ডপ। এই মণ্ডপটার 28টা স্তম্ভ আছে আর 4টে প্রবেশদ্বার আছে। আর এর ভেতরটা মানে একদম কেন্দ্রস্থলে দাঁড়িয়ে যদি আপনি কোনো নাম ধরে ডাকেন, চিৎকার করেন, সেটা একদম চতুর্দিকে ছড়িয়ে যায়। হ্যালো, তখন কি এরকম হ্যালো বলতো না? কি বলো, কি বলবে? নাম ধরে ডাকতো। কিরকম সুন্দর ইকো হচ্ছে। এর যে সাম্প্রতিক ঐতিহাসিক বিষয় সেটি হলো 1532 সালে শেরশাহ সূরি তিনি এই চুনার দুর্গ অধিকার করেন মোগলদের কাছ থেকে এবং শেরশাহ সূরির পরবর্তীকালে তারপরে এই দুর্গ আবার মোগলদের হাতে যায় এবং 1740 সালে এই অঞ্চলটি অবধের কাছ থেকে এখানকার যিনি বেনারসের যিনি রাজা ছিলেন সেই মহারাজা বলবন্ত সিং তিনি অবধ রাজাদের কাছ থেকে এই দুর্গ অধিকার করেন এবং 1768 সাল পর্যন্ত এই দুর্গ তিনি নিজের অধিকারে রাখেন। তারও পরবর্তীকালে সেই দুর্গ আবার ইংরেজদের হাতে চলে যায়, অর্থাৎ 1768 বলছি মানে সেই সময় ইংরেজ শাসনকাল চলে এসছে এবং তার পরবর্তীকালে এই দুর্গ আবার ইংরেজদের কাছ থেকে অধিকার করেন কাশীর রাজা চেত সিং। তিনি এই দুর্গের দীর্ঘদিন পর্যন্ত অধীশ্বর ছিলেন এবং তারপরে আবার ইংরেজরা এই দুর্গকে পুনরায় দখল করে এবং 1947 সাল পর্যন্ত এই দুর্গ ইংরেজদেরই অধীনে ছিল। বিশেষ করে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় এইখানে ইংরেজরা বিদ্রোহীদের আটক করে রাখতেন। আর এই যে অংশটি দেখছেন এই অংশটি হলো কালকুঠরি। এইরকম অনেকগুলি কালকুঠরি আছে এইখানে এর মধ্যে দিয়ে এই যে সিঁড়ি নেমে গেছে নিচে গভীর অংশে পৌঁছে গেছে এই সিঁড়ি, এগুলি কালকুঠরি। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দুর্গের অবস্থান।
এই দুর্গ একটি পাহাড়ের উপরে অবস্থিত এবং গঙ্গা যে প্রবাহিত হয়ে যাচ্ছে বিন্ধ্যাচলের দিকে, তার মধ্যে একটি জায়গাতে এই চুনার দুর্গ অবস্থিত এবং অত্যন্ত সুন্দর জায়গায়। চুনার দুর্গে যখন আসা যায় তখন আসার পথেই দেখা যায় যে দুর্গের পাশেই গঙ্গা। চুনার ফোর্টে অনেক কিছু দেখার জন্যই এসেছিলাম। এখানে 20 ফুট গভীর একটি বাউরি রয়েছে, সেইটিও দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সমস্ত জায়গাতে কাজ হচ্ছে, যার ফাঁসি জন্য ঘর আছে এখানে, ফাঁসি ঘর আছে, একটা শীষমহলও আছে, কিন্তু সব বন্ধ। কারণ হচ্ছে কাজ চলছে, আর যেখানেই যাচ্ছি সবাই সিকিউরিটি ছুটে ছুটে আসছে, সব জায়গা থেকে তাড়িয়ে দিচ্ছে, ছবি তোলা যাবে না, বলছে ছবি তোলাও যাবে না, কাজও হচ্ছে, কিচ্ছু করা যাবে না। এই কারণে চুনার ফোর্ট যতটুকু পারলাম ততটুকুই আপনাদের দেখালাম। এরপর আমরা রওনা দিচ্ছি বিন্ধ্যাচলের উদ্দেশ্যে। আর সত্যি এই জন্যই বোধহয় চুনার ফোর্টে কেউ আসে না, যখনই কেউ আসে তখনই নাই বন্ধ থাকে, নাই কাজ চলে। সে আর কি করা যাবে। এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা ভালো করে সংরক্ষণ করবে কোথায় তা নয়। শুধু ঐতিহাসিক নয়, চুনার ফোর্টের পৌরাণিক গুরুত্বও যথেষ্ট। হ্যাঁ, আর জায়গাটাও ভীষণ সুন্দর আর কি, মানে চারিদিকে গঙ্গা রয়েছে, গঙ্গার একটা সুন্দর হাওয়া বইছে, খুব মনোরম একটা জায়গা। যাই হোক, পরবর্তীকালে নিশ্চয়ই এর সংস্করণ করবে এবং আপনারা দেখতে পাবেন ভালোভাবে, এই আশা নিয়ে আজকে এখান থেকে চলে যাচ্ছি। চুনার থেকে এখন আমরা মাতা বিন্ধ্যবাসিনী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, অর্থাৎ বিন্ধ্যাচলের দিকে যাচ্ছি। আপনারা চুনার থেকে কিন্তু 23 কিলোমিটার দূরে একটি ওয়াটারফলস আছে, তার নাম হচ্ছে সিদ্ধনাথ কি দড়ি। এই ওয়াটারফলসটিও দেখতে পারেন। আমরা আজকে গেলাম না, কিন্তু অনেকেই এই ওয়াটারফলসটি দেখতে যান। আর বেনারস থেকে চুনারের দূরত্ব 24 কিলোমিটার, আর চুনার থেকে বিন্ধ্যাচলের দূরত্ব মোটামুটি 45 কিলোমিটার মতন। বিন্ধ্যাচল এই অঞ্চলটি আসলে বিন্ধ্য পর্বতেরই কিন্তু এক্সটেন্ডেড পার্ট। এই অঞ্চলে বিন্ধ্য এবং কাইমুর, এই যে দুটি পাহাড় যেটি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতকে আলাদা করছে, তার একেবারে শেষতম অংশ এটি। এবং এই জায়গাটিতে এই বিন্ধ্য পর্বতের একটি এলঙ্গেটেড স্পার অবস্থান করছে উত্তরমুখী হয়ে। আপনারা এই পথ দিয়ে আসার সময় দেখতে পাবেন আপনাদের বাঁ দিকে পড়বে কতগুলি বিস্তৃত পাহাড়, খুবই কম উচ্চতা, কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে এটি একটি রিজের মতন অংশ বা শৈলশিরার মতন অংশে এটি অবস্থান করছে। এবং গঙ্গা যে পূর্ববাহিনী, সেই পূর্ববাহিনী গঙ্গা এই অংশে এসে, মানে চুনার বিন্ধ্যাচল এই অংশে এসে উত্তরমুখী হয়েছে। বিন্ধ্যাচলের এখানে এই যে স্পারটি, সেটি যদি না থাকতো, অর্থাৎ এই ব্যারিয়ারটি না থাকলে গঙ্গা কিন্তু সোজা পূর্ব দিকে বয়ে বিহারেই প্রবেশ করত, সেটি কিন্তু আর উত্তরমুখী হয়ে বেনারস অভিমুখে যেত না। এইখানে কিন্তু এই বিন্ধ্যাচলের একটা অবস্থানগত বৈশিষ্ট্য রয়েছে এবং ঠিক এই বিন্ধ্য পর্বতের শেষতম অংশের এখানেই মাতা বিন্ধ্যবাসিনীর মন্দির। আর যে রাস্তাটা দিয়ে আসছেন সেই রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে মধ্যপ্রদেশের রেওয়া, কাটনি এই দিকে। আমরা এসে পৌঁছে গেলাম বিন্ধ্যাচল। এই যে এখানে এই মোড়টি দেখছেন, এইখান থেকে ডান দিকে ঘুরে যাচ্ছি। এই দিকে প্রায় 1.5 কিলোমিটার মতন গেলে বিন্ধ্যবাসিনী মন্দির। আমরা এসে পৌঁছেছি বিন্ধ্যবাসিনী মন্দিরে। এই পথ দিয়ে আমরা সোজা চলে আসলাম। এইখানে সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেইখানে গাড়ি পার্কিং করতে পারেন। আর এই যে এই গেটটি দেখছেন, এটি হলো 2 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এই পথের দুধারে প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে, এখান থেকে আপনারা পুজোর জিনিস সংগ্রহ করতে পারেন।
আজকে আমরা বিন্ধ্যবাসিনী মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এসেছি। কথিত আছে দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছেন তারপরে এখানে এসে তিনি বাস করেছেন এবং সেই স্থলে এই মন্দির নির্মিত হয়েছে। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখবেন। খুব ভালো আমাদের দর্শন হলো। মায়ের মূর্তি এত সুন্দর করে সাজানো, মানে মন ভরে গেল দেখে। আর এখানে আমরা একজন পুরোহিতের সাহায্য নিয়েছিলাম, যিনি আমাদের এই সমস্ত পুজো সম্পন্ন করে দিলেন, মন্ত্রপাঠ করে দিলেন, মায়ের চরণ স্পর্শ করতে আমাদের সাহায্য করলেন। খুব ভালো লাগলো। মানে আমরা কোনোদিন এতদিন বেনারসে আসছি, কোনোদিন এখানে আসিনি। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। মন্দিরটা খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে হালুয়া প্রসাদ দেওয়া হচ্ছে। সৌভাগ্যক্রমে আমরা প্রসাদ পেয়ে গেলাম। এখানে লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার জন্য। এই যে প্রসাদও পেয়ে গেছি। আজকে আমরা যদিও ভীষণ ফাঁকা ফাঁকায় পুজো দিতে পারলাম, কিন্তু এই মন্দিরে মানে বিন্ধ্যবাসিনী মন্দিরে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নবরাত্রি। এই নবরাত্রির সময় এখানে প্রচুর মানুষের সমাগম হয়, বড় মেলা বসে, বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে মায়ের দর্শন করবার জন্য আসে। এখানে এখানেও সুন্দর করিডর করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে। বাবা কি ঢেউ গো! দেখুন এই সামনে দিয়ে কত সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে। গঙ্গায় জলের কি ঢেউ দেখুন। এইখানে মাতা বিন্ধ্যবাসিনীর প্রসাদ হালুয়া গ্রহণ করছি। খুব ভালো বানিয়েছে, খুব সুন্দর। চলুন একটু গঙ্গার ধারটাও আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাটি কিন্তু বিন্ধ্য পর্বতের একেবারে শেষ অংশ, যার ফলে গঙ্গা সোজাসুজি প্রবাহিত না হয়ে এই অংশে বেঁকে গিয়ে উত্তরমুখী হয়েছে এবং সেই যাত্রাপথেই পড়ে বেনারস। এইখানে গঙ্গার এটিই হচ্ছে মাহাত্ম্য। এর অবস্থানগত গুরুত্ব কিন্তু সাংঘাতিক। এই বিন্ধ্যাচল থেকে বেনারসের দূরত্ব 64 কিলোমিটার এবং প্রয়াগরাজের দূরত্ব 85 কিলোমিটার মতন। আর কলকাতা থেকে কিন্তু সরাসরি বিন্ধ্যাচল আসার অনেকগুলি ট্রেন রয়েছে। আমরাও আজকে বিন্ধ্যাচল থেকেই আবার ফিরে যাব, কাজেই আসতে কোনো অসুবিধার ব্যাপার নেই। আপনারা বেনারস ঘুরে তারপরে বিন্ধ্যাচলে এসে বিন্ধ্যাচল দর্শন করেও আমাদের মতন বিন্ধ্যাচল থেকে ট্রেন ধরে সরাসরি কলকাতায় পৌঁছে যেতে পারেন। আর মাতা বিন্ধ্যবাসিনীর মন্দিরে দাঁড়িয়েই শেষ করছি আমাদের এবারের ভ্রমণ। আর আমাদের এবারের ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।